রাবির ভীষণ স্বাভাবিক গলায় বলল, আপনি যা বলেছেন আমি তা শুনেছি। সময় হলে সবকিছুই হবে। আপাতত পড়াশোনাটা আগে শেষ করুন। মেহুল রেগে যায়। রাগটা মনের মাঝে চেপে রাখে। রাবির ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। এসে দেখে মেহুল চোখ বুজে শুয়ে আছে। সে এসেই পাশে বসে। মেহুলের গাল স্পর্শ করেই মিহি সুরে জিজ্ঞেস করে, ঘুমিয়ে পড়েছেন? জি। মেহুলের রাগে ভরা স্বর। রাবির ঠোঁট ছাড়িয়ে হাসে, বলে, তাহলে জবাব দিলেন কি করে? মেহুল সেই রাগ জারি রেখেই বলে, জানি না। খেয়েছিলেন রাতে? জি। রাবির চোখ ছোট ছোট করে জিজ্ঞেস করল। সত্যি তো? ফট করে মেহুল চোখ মেলে তাকায়। বিরক্তির সুরে বলল, আপনাকে মিথ্যে বলে আমার কি লাভ? আমি খিদে নিয়ে ঘুমোতে পারি না। যান, আপনিও গিয়ে খেয়ে আসুন। কথা শেষ করেই আবার চোখ বুঝল সে। রাবির তার কর্মকাণ্ড দেখে মুচকি হাসে। যতই ম্যাচিওর হয়ে যাক না কেন, মেয়েরা তার স্বামীর কাছে সব সময় আহ্লাদী। চোখ বুজে শুয়ে থাকলেও মেহুলের চোখে ঘুম আসে না। পাশে কিছুক্ষণ আগেই রাবির এসে শুয়েছে। রাবিরের উপস্থিতি টের পেয়ে আরো গভীরভাবে ঘুমের ভান ধরেছে সে, কিন্তু তাও ঘুমকে কাবু করতে পারছে না। এর মাঝেই তার উদরে অল্প উষ্ণতা পেতেই সেদিকে তাকায়। চেয়ে দেখে রাবির তার হস্তের বাঁধনে তাকে জড়িয়ে নিয়েছে। এটা দেখে মেহুল একটু নড়ে চড়ে ওঠে। রাবির আরো কিছুটা অগ্রসর হয়, হাতে স্পর্শ দৃঢ় হয়। ঘাড়িও তখন উগ্র শ্বাসের অনুভূতি হচ্ছে। রাবিরের হাতের স্পর্শ আরেকটু উপরে উঠতে মেহুল চট করে তার হাত সরিয়ে দেয়। রাবির মাথা উঁচু করে তার দিকে তাকায়। মেহুল তখনও চোখ বুজা। সে নিমিষে চেয়ে থাকে। মেহুলের ভাবসা বুঝতে পেরে জিজ্ঞেস করে, কি হয়েছে? ঘুমের অভিনয় করছেন কেন? মেহুল তাতে জবাব দেয় না। তাতে অবশ্য রাবিরের কিছু যায় আসে না। সে জানে জবাব কিভাবে আদায় করতে হয়। সে তাই ইচ্ছে করে তখন তার হাতটা মেহুলের অনাবৃত উদরে ছোঁয়ায়। স্পর্শ যত গভীর হয়, মেহুলের মধ্যে অস্থিরতা তত বাড়তে থাকে। এক পর্যায়ে সে তার থাকতে না পেরে চোখ মেলে তাকায়। তেতেই উঠে বলে, কি সমস্যা আপনার? ঘুমোচ্ছেন না কেন? রাবির থেমে তাকায়, বাঁকা হেসে বলে, আপনিও তো ঘুমাচ্ছেন না। আপনি আমাকে ঘুমোতে না দিয়ে কিভাবে ঘুমাবো? কেন? আমি আবার কি করলাম? রাবিরের এমন ভোলা ভালা ভাবে মেহুল আরো যেতে যায়। গরম দেখিয়ে বলে, অনেক কিছু করেছেন। এখন দয়া করে সরে গিয়ে নিজের বালিশে মাথা রাখুন। নিজে ঘুমান, আর আমাকেও ঘুমোতে দিন। মেহুল শুয়ে পড়তেই রাবির হাসে। তাকে নিজের কাছেই টেনে নেয়। কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলে, বিয়ে করেছি কি বউ রেখে অন্য বাড়ি শেষ হওয়ার জন্য? তুমি না। বলেই মেহুলের ঘাড়ে মুখ ডুবিয়ে তাকে নিজের সাথে মিশিয়ে নেয় সে। রাবিরের স্পর্শে মেহুলের সে কিঞ্চিত রাগ বেশিক্ষণ ঠাঁই পায় না। একসময় সব হাওয়ায় মিশে যায়। বাইরে সূর্য উঠেছে আর 1 ঘন্টা আগে। চারদিকে পাখিদের ব্যস্ততা ইতোমধ্যে শুরু হয়ে গিয়েছে। আরেকটা নতুন দিন, নতুন সকাল। একটু পরেই হয়তো মানুষ প্রজাপতিরও ব্যস্ততা শুরু হবে। নীরব নিস্তব্ধ শহর হয়ে উঠবে কোলাহলে পূর্ণ। ব্যস্ত নগরীতে ছুটে চলবে রোজকার দিনের সমস্ত কার্যক্রম। তবে আজ অন্য দিনের মতো সবকিছু স্বাভাবিকভাবে হলেও রিতার আজ কেন যেন সবকিছু নতুন লাগছে। আশ্চর্য, এমন কেন হবে? এই তো সেই পুরনো সকাল, একই রূপ, একই রং। এর মধ্যে নতুনত্বের কি আছে? সবকিছুই তো পুরনো, প্রতিদিনকার একই জীবনচক্র। অথচ আজ যেন নিমিষে সবকিছু নতুন হয়ে উঠেছে। নতুনের মতো ফকফকা চারিদিক। এত আনন্দ কেন আজ বাতাসে? এত সুখ কেন? এই এত এত সুখ আনন্দ সে রাখবে কোথায়? চোখ ছলো ছলো করছে তার। মুখ চেপে ধরে বসে আছে। কিভাবে শুরু করবে, কিভাবে বলবে? তাকে আগে বলবে, মেহুলকে নাকি মাকে, আর নাকি সাদরাজকে? কম্পিত মনে উত্তর মেলাতে পারছে না। হাতের ছোট্ট কিটটাকে এখন অবিশ্বাস্য চোখে দেখে যাচ্ছে। এটা কি আদৌ সত্যি? কোনো স্বপ্ন নয় তো? সাদরাজের ঘুমন্ত মুখের দিকে চোখ পড়তে বুঝে না এটা সত্যি। আর এর থেকে ভয়ঙ্কর সুন্দর কোনো সত্যি হতেই পারে না। কাপা কাপা হাতে রিতা মেহুলকে কল দেয়। রিংটোনের শব্দ পেতে মেহুল ঘুমের মাঝে ফোনটা মাথার পাশ থেকে হাতড় বের করে। না দেখে কোনো রকম রিসিভ করে কানে লাগায়। ওপাশ থেকে রিতার কম্পিত সুর বলল, দোস্ত, পজিটিভ এসেছে। ঘুমের ঘোরে কিছুই বুঝে ওঠে না মেহুল। কিঞ্চিত চোখ মেলে তাকায় প্রশ্ন ছুড়ে। কি পজিটিভ এসছে? রিতা আগের মতোই কাপা সুরে বলে, প্রেগন্যান্সি টেস্ট। ও। ওহ। তা মুখ থেকে বের করে চোখ বুঝতে হঠাৎ মস্তিষ্ক সজাগ হলো তার।
রিতার বলা কথাগুলো নিউরনে নিউরনে ছড়িয়ে পড়ল। চট করে উঠে বসল মেহুল। প্রচণ্ড অবাক হয়ে বলল, কি আসলেই? হ্যাঁ। রিতার ছোট্ট করে বলা এই হ্যাঁ শব্দটাই মিহুলকে পুরো পাগল বানানোর জন্য যথেষ্ট। সে প্রচণ্ড জোরে চেঁচিয়ে ওঠে। রাবির তার গলা পেয়ে ঘুম থেকে ধরফড়িয়ে ওঠে, ভীত হয়। মিহুলের দিকে চেয়ে বিচলিত সুরে জিজ্ঞেস করে। কি হয়েছে মেহুল? মিহুলের চিৎকারে রাবির হতভম্ব। মিহুল বিছানা ছেড়ে উঠে রীতিমতো নাচে ধরেছে। এই সকাল সকাল এমন দৃশ্য দেখে রাবিরের আর পলক পড়ছে না। সে অবাক হয়ে যেয়ে আছে। পুনরায় প্রশ্ন করে, কি হয়েছে বলবেন তো? মিহুল নিজেকে স্থির করতে পারছে না। পারবে কি করে? এত বড় একটা খবর পেয়ে কেউ নিজেকে স্থির রাখতে পারে? ফোনের ওপাশ থেকে রিতাও তার হইচইয়ের শব্দ পাচ্ছে। মেয়েটা ঠোঁট চেপে হাসে। কলটা কেটে দিয়ে পিলপিল পায়ে এগোয় সাদরাজের দিকে। সাদরাজ এখনো ঘুমে। রিতা তার মাথার পাশে বসে। ঘুমে জুবুথুবু হয়ে থাকা সাদরাজের মুখশ্রীটা বেশ কিছুক্ষণ পরখ করে লজ্জা পেল সে। এই অনুভূতিটা অদ্ভুত। সে প্রকাশ করতে পারছে না ঠিক। এখন কি একবার সাদরাজকে ডেকে তুলবে? সব শোনার পর সাদরাজের প্রতিক্রিয়াটা কেমন হবে? রিতা ভাবছে। তার মাঝে সাদরাজের চুলে আলতো করে হাত ছুঁয়ে দেয়। সাদরাজ টের পায় না। রিতা নিমিষ চেয়ে থাকে তার পানে। কখনো এত মনোযোগ দিয়ে তাকে দেখা হয়নি। মানুষটার সাথে পরিচিতটা ভীষণ কুৎসিতভাবে হলেও এখন যেন সময়ের সাথে পাল্লা দিয়ে সেই কুৎসিত ভাবটা যাচ্ছে। জন্ম নিচ্ছে সুন্দর ভাবটা, মুছে দিচ্ছে, জন্ম নিচ্ছে সুন্দর এক অনুভূতি। তার প্রথম রাতের কথা তার মনে আছে। মনে আছে প্রথম স্পর্শের কথা। সেদিন যতটা ঘৃণা লেগেছিল আজ ততটাই রোমাঞ্চকর লাগছে। যেন এক মুহূর্তে সব ক্লান্তি, সব দুঃখ হাওয়ায় মিশে গিয়েছে। রিতা ঠোঁট ছুড়িয়ে হাসে। উঠে দাঁড়ায় সে। এখনই বলবে না। সাদরাজকে একটু না জ্বালিয়ে এত বড় খবর সে কি করে দেবে? সে কিটটা আলগোছে তার একটা ড্রয়ারে রেখে দেয়। এখানে সচরাচর সাদরাজের হাত পড়বে না। পরে চুপিসারে এসে সাদরাজের পাশে ধরে যেন কিছুই হয়ে ওঠেনি। এদিকে মিহুলের চটপটে রাবির যেন এবার কিঞ্চিত বিরক্ত হয়। এই সকাল সকাল মেয়েটা এমন করছে কেন? রাবির উঠে ওয়াশরুমের দিকে পা বাড়াতে মিহুল দৌড়ে তার সামনে গিয়ে দাঁড়ায়। প্রচন্ড বিস্ময় নিয়ে বলে, আপনি জানেন কি হয়েছে? রাবির হতাশ চোখে তাকায়। না বললে সে কোথা থেকে জানবে? নিরস মুখে বলল, আপনি না বললে কি করে জানবো? মিহুল এবার কিছুটা স্থির হলো। নিজেকে ধাতস্থ করে শান্ত কণ্ঠে বলল। নিউজ তো কনফার্ম। রাবির বুঝতে না পেরে জিজ্ঞেস করল। কিসের নিউজ? মিহুল তাড়াতাড়ি করে জবাবে বলে, আপনি খালু আর আমি খালা হতে যাচ্ছি। টেস্ট পজিটিভ এসেছে। রাবির চমকায়, প্রশ্ন ছুড়ে। আসলেই? মিহুল হেসে বলে, হ্যাঁ, একদম সত্যি। রাবি নির্বাক হয়ে চেয়ে আছে। কি বলবে সে? এত বড় খুশির সংবাদ শুনে এখন আর কোনো কথা বের করতে পারছে না। অবশেষে সাদরাজ বাবা হতে চলেছে। ছেলেটা এই খবর পাওয়ার পর নিশ্চয়ই খুশিতে আত্মহারা হয়ে উঠবে। রাবিরের যেন আর তর সইছে না। মিহুলকে বলল, চলুন এক্ষুনি গিয়ে ওদের সাথে দেখা করে আসি। মিহুল মাথা ঝাঁকিয়ে বলল, না, রিতা এখনো সাদরাজ ভাইকে কিছু বলেনি। আগে ওদের মধ্যে কথা হোক, তারপর আমরা যাব। রাবির ঠোঁট কামড়ে হেসে বলল। আমি তো আর খুশি ধরে রাখতে পারছি না। মিহুল এগিয়ে আসে। রাবিরের খুব কাছে দাঁড়িয়ে চোখে চোখ রেখে বলে, আমি এত খুশি হতে চাই রবি, প্লিজ। রাবির আলতো হাতে মিহুলের গা স্পর্শ করে। নরম সুরে বলে, অবশ্যই, আমার ওয়াইফের জন্য পৃথিবীর সমস্ত সুখ আমি এক করে নিয়ে আসবো। মিহুল অস্থির গলায় বলে। কখন? রাবির মৃদু হেসে জবাবে বলে, খুব তাড়াতাড়ি। বিকেলে রাবির ফিরতে মেহুল জেদ ধরল রিতার সাদরাজের বাড়িতে যাবে। রাবিরও সকালে চেয়েছিল, তবে একটু পর তার মিটিং ছিল বলে সে প্রথমে না করলেও পরে মিহুলের কথা ভেবে রাজি হয়। যাওয়ার পথে অনেক প্যাকেট মিষ্টি কিনে তারা। মিহুল পুরো গাড়ি অস্থিরতায় কাটিয়েছে। কখন গিয়ে পৌঁছবে আর কখন গিয়ে রিতাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরবে। গাড়ি থেকে নেমেই মিহুল বাড়ির দিকে ছুট লাগালো। রাবির পেছন থেকে এসে মিষ্টির প্যাকেট হাতে নিতে নিতে মৃদু হেসে বলল, খুশিতে পাগল হয়ে গিয়েছে মেয়েটা। রাবিরকে এগিয়ে আসতে দেখে বাড়ির দারোয়ান দ্রুত পাইয়ে এলেন। রাবিরের হাত থেকে মিষ্টির প্যাকেটগুলো নিয়ে বললেন, আপনি ভিতরে যান স্যার, আমি এগুলো নিয়ে আসছি। রাবির বফার রুমে ঢুকতেই দেখে মিহুল রিতার দু কাঁধ ধরে লাফাচ্ছে। চোখে মুখে আনন্দ, খুশি উপচে পড়েছে তার।
রিতারও সেম অবস্থা, তবে তার মাঝেও যেন চোখে মুখে কেমন লজ্জার ছাপ। রাবিরকে দেখে আরো বোধহয় লজ্জা পেল। প্রশস্ত হেসে বলল, ভাইয়া আসুন। কংগ্রাচুলেশন রিতা। রিতা প্রচন্ড লজ্জায় মাথা নুয়ে ফেলল। মিহুল তার লজ্জা মাখার ঠোঁট টিপে হাসল খুব। রাবির প্রশ্ন তুলল, তা আমাদের বাচ্চার বাপ কই? তাকে দেখছি না যে। লজ্জা মাখা মুখটায় রিতা একটু পরে তুলে বলল। সকালে বেরিয়েছে, এখনো তো ফেরেনি। রাবির কপালে ভাঁজ ফেলে বলে, সে কি, এত বড় একটা খবর, আর সাদরাজ এখনো বাসায় ফেরেনি? দাঁড়ান, আমি এক্ষুনি ওকে কল করছি। লজ্জাকে আরো ফুটিয়ে তুলে রিতা বলল। উনি এখনো কিছু জানেন না। মিহুল আর রাবির অবাক হয়ে তাকায়। মিহুল জিজ্ঞেস করে, এখনো ভাইয়াকে কিছু জানাসনি কেন? রিতা তার উদ্দেশ্যের কথা বলে না, শুধু বলে, এমনি। তাদের সেই কাঙ্ক্ষিত ব্যক্তি বাড়িতে এসে হাজির হয়। বসার রুমে এসে এমন অপ্রত্যাশিত মানুষ যুগলকে দেখে বিস্ময়ে এদিক সেদিক তাকায়। অবাক হয়ে জিজ্ঞেস করে, রাবির তোরা? রাবির হাসে। সাদরাজের কাছে এসে তার পিঠে চাপড় মেরে বলে, হিরে শালা, মিষ্টি না খাওয়ানোর ধান্দাতে আছিস নাকি? সাদরাজ বোকার মতো রিতার দিকে এক পলক তাকায়। রিতার মাথা নুয়ানো, সে কিছুতেই আন্দাজ করতে পারছে না, যার দরুন কপালে চওড়া ভাঁজ পড়ে। প্রশ্ন তুলে বলে, কি বলছিস? কিসের মিষ্টি? আমাকে বুড়ো বানানোর মিষ্টি। সাদরাজের ভাঁজ পড়া কপালটা দৃঢ় হয়। সে এখনো কিছুই বুঝতে পারছে না কারো। সবার হাবভাবও কেমন যেন অন্যরকম। বুঝতে না পেরে সে আবার প্রশ্ন করে, রাবির, একটু খুলে বল তো কি হয়েছে? তুই কিসের মিষ্টির কথা বলছিস? কে কাকে মিষ্টি খাওয়াবে? রাবির তপ্ত ফ্যাস ছাড়ে। রিতার দিকে চেয়ে বিমূঢ় সুরে বলে, রিতা, আপনি ছাড়া ওকে আর কেউ বোঝাতে পারবে না। ওকে আপনি রুমে নিয়ে যান, তারপর বুঝিয়ে সুঝিয়ে আবার নিয়ে আসবেন। রিতা ঠোঁট কামড়ে আর চোখে সাদরাজের দিকে চাইল। সাদরাজ তার দিকেই চেয়ে আছে। রিতা সঙ্গে সঙ্গে চোখ সরায়, অস্থির চোখ অন্যদিকে ঘুরিয়ে বলে, চলুন সাদরাজ। সাদরাজ উদ্ভ্রান্তের মতো চেয়ে থাকে। কোনো কিছুর আগামাথা মেলাতে পারছে না সে। কি কথা বোঝানোর কথা বলছে রাবির? সাদরাজ জিজ্ঞাসু দৃষ্টিতে রাবিরের দিকে তাকাতে রাবির হেসে বলে, আরে যা, রিতার কাছ থেকে সবকিছু বুঝে আয়, আমরা এখানে অপেক্ষা করছি। কথা শেষ করে রাবির খুব আরাম করে সোফার উপর শরীর এলিয়ে দেয়। মেহুলা হেসে হেসে তার পাশে বসে। সাদরাজ এখনো আগের মতোই চেয়ে আছে। রিতা মিনমিনিয়ে বলে, রুমে চলুন। হঠাৎ রিতার এমন অদ্ভুত পরিবর্তন দেখে সাদরাজের আরো বেশি খটকা লাগে। সবাই মিলে কি করতে চাইছে? রিতা পা বাড়ায়। সাদরাজ আগাগোড়া কিছু না বুঝেই তার পেছনে হাঁটা ধরে আর এসে ভ্রু কুচকে বলে, কি ব্যাপার রিতা, কিছু কি হয়েছে? রিতা ফিরে তাকায়। ভীষণ অস্বস্তি আঁকড়ে ধরেছে তাকে। কোথা থেকে শুরু করবে বুঝতে পারছে না কিছু। বুকের ভেতর ধুকপুক করছে সাদরাজের প্রতি ক্রিয়ার কথা ভেবে। সাদরাজ এবার বিরক্ত হয়, জিজ্ঞেস করে, আজব, কিছু বলছো না কেন? কি হয়েছে? রিতা অস্বস্তিকে ঝেড়ে ফেলে, নিজেকে শান্ত করে। সাদরাজের চোখে চোখ রাখে, নরম গলায় বলল, একটা কথা বলার ছিল। সাদরাজ স্বাভাবিক গলায় বলল, হ্যাঁ, বলো কি বলবে। সাদরাজের স্থির নিমেষ দৃষ্টি রিতাতে আবদ্ধ। রিতার চক্ষু জোড়া অস্থির, কিন্তু হাতে মৃদু কপট। সাদরাজ নীরব স্তব্ধ। এই ছোট্ট সুন্দর কথাটাও তার মস্তিষ্কে ঠাঁই পাচ্ছে না। সে হতভম্ব। কি বলবে এখন? খুশি হবে? সে খুব খুশি হয়ে জড়িয়ে ধরবে রিতাকে? সাদরাজ ভাবছে। সাদরাজের এমন ঠান্ডা রূপ দেখে রিতা কেন যেন ভয় পাচ্ছে। আচ্ছা, সাদরাজ মেনে নেবে তো? তার যদি এমন না হয় তখন? রিতা জিভ দিয়ে শুকনো ঠোঁট ভেজায়, খানিক সাহস সঞ্চয় করে জিজ্ঞেস করে, আপনি খুশি হননি সাদরাজ? সাদরাজ আগের মতোই। অনুভূতি তো যেন সব হারিয়ে ফেলেছে। সে কিভাবে প্রতিক্রিয়া করবে সেটা সে বুঝতে পারছে না। অনেকক্ষণ চুপ থাকে সে, ভাবে। রিতা ভয় নিয়ে যেয়ে থাকে। সময়ের সাথে সে ভয় বাড়তে থাকে। এক পর্যায়ে গিয়ে সাদরাজের নীরবতা ভাঙে। সে ঠোঁট নাড়িয়ে জিজ্ঞেস করে, এটা সত্যি? রিতা চট করে উপরে নিচে মাথা নাড়ায়। সাদরাজ এগিয়ে ওদিক এদিক তাকায়। তার এই অস্থিরতা রিতাকে আরো ঘাবড়ে তুলেছে। সাদরাজ ঠোঁট গিলে, ঠোঁট কাঁপছে তার। কিছু বলতে চাইছে, বলতে পারছে না।
রিতা তখন সাদরাজের 2 হাত আগলে ধরে, আবারও জিজ্ঞেস করে। আপনি খুশি হননি? সাদরাজের চোখ হঠাৎ টলমল করে ওঠে, কম্পিত সুরে বলে, আমি তো ভালো বাবা হতে পারবো না রিতা। আমি ওই শাহাদাত আহমেদের মতোই হব, ভীষণ খারাপ বাবা। রিতার ব্যথিত হয়, নরম গলায় বলে, কে বলেছে আপনি খারাপ বাবা হবেন? আপনি ভীষণ ভালো বাবা হবেন। আপনার বাবা ভালো হতে পারেনি তো কি হয়েছে? আপনি হবেন পৃথিবীর সব থেকে ভালো বাবা। সাদরাজ ঠোঁট কামড়ে নিজের চোখের পানি ধরে রাখে। তার মনে ভয়, যদি সেও তার বাবার মতো খারাপ বাবা হয়, যদিও সে ও তার সন্তানের সাথে এমন অন্যায় করে, তারপর তখন সাদরাজ উদ্বিগ্ন গলায় বলল,